হতে পারে, গিয়ে জিজ্ঞাসা করুন আপনার মাসিকে তার কোন পাকা ধানে আমি মহিষ চড়িয়েছিলাম। তার তো ক্ষেত নাই, পাকা ধান কি করে লাগাবে? সুইমিং পুলে লাগানো ছিল, হয়েছে এবার। আরাধ্য পাশে বসলো, আরুর হাত ধরে বলল, সমস্যা কি তোর? বল আমায়। বইটুমি করবি না, চল আবার কবিরাজের কাছে নিয়ে যাই। তার কোনো দরকার নেই। কেন? কালো জাদুর প্রভাব অনেক। সত্যি যদি মাসি করে তখন? করেনি কালো জাদু। তুই এত শিওর কি করে? অমনি। তাহলে একদম বমিটমি করবি না। গ্যাস উঠলে গ্যাসের ওষুধ খা। এভাবে বমি করতে থাকলে লোকজন ভাববে আমি বাপ হতে যাচ্ছি। কেউ তো দেখবে না আমার বউ গ্যাসের জন্য বমি করছে। আরু আরাধ্যর কথাটা শুনেই পাশ থেকে কাঙ্ক্ষিত এক বস্তু আরাধ্যর সামনে মেলে ধরল। আরাধ্য ভ্রু কুঁচকাল। প্রেগনেন্সির কিট আসলো কই থেকে? এর উপর আবার দুটো লাল দাগও দেখাচ্ছে। কিন্তু কিভাবে কি হলো? সে তো যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছিল। কিভাবে হলো এটা? আপনি ছাড়া আর কে জানবে কিভাবে হলো? আপনিই তো করেছেন। বিশ্বাস হচ্ছে না বোন, আমি বাপ হচ্ছি। হাউ ইজ দিস পসিবল? আমি তো সতর্ক ছিলাম। ছিলেন না? তোকে তো মানুষ করতে পারলাম না, বাচ্চা কি পারবো আমি মানুষ করতে? কি আশ্চর্য! আমাকে মানুষ করতে পারেননি মানে? আমি কি মানুষ নই, গরু ছাগল আমি? না, সেটা মিন করিনি। আমি স্পষ্ট দেখলাম এটাই মিন করছেন আপনি। আচ্ছা, রাগ করিস না। কাউকে বলেছিস সেটা? না। আমি এখন মুখ দেখাবো কি করো লোকজনের সামনে? হোয়াট? মুখ দেখাবেন কি করে মানে? লোকজন ভাববে আমাদের ইয়ে হয়ে গেছে। আরু পাশ থেকে বালিশ নিয়ে আরুর মুখে ছুঁড়ে দিয়ে বলল, আপনাকে আমি ছাদ থেকে ফেলে দেবো বলে রাখলাম ফাজলামো করলে। আপনি খুশি হননি? আরাধ্য উঠে দাঁড়ালো। খুশি হয়নি মানে? এই দেখ, খুশির ঠেলা আমার কান্না পাচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আম্মা আম্মা তুমি দাদি হতে যাচ্ছ, শুনছো? মিষ্টি আনতে বলো বাবাকে, আমি বাবা হতে যাচ্ছে। ছেলের আওয়াজ শুনে সন্ধ্যা চলে আসলো। কি বলছিলি? ঠিকমতো শুনতে পাইনি। আরাধ্য মাকে এক হাত দিয়ে জড়িয়ে বলল, তুমি দাদি হচ্ছ, বাবা দাদা হচ্ছে। সত্যি? আরু উপর নিচ মাথা নাড়ালো। সন্ধ্যা আরুর কপালে গালে চুমু খেলো। এই সুখবরটা সবাইকে জানাতে হবে। সেদিনের সেই সন্ধ্যা এখন দাদিও হতে যাচ্ছে। বিকেলে রাত মিষ্টি ফল ফুল নিয়ে আসলো ভাইয়ের বাড়ি। খবরটা শোনার পর থেকে আরুকে যেই দেখছে সেই আদর করে যাচ্ছে। কনার তো বিশ্বাসই হচ্ছে না সেই ছোট্ট আরু আজ মা হতে যাচ্ছে। কণা তো বলেই বসেছে মেয়েকে তার কাছে রাখবে কটা মাস। সে কথা শুনে তো আরাধ্যর চোখ মুখ শক্ত হয়ে এসেছিল। তার বউ আর উনি নিয়ে যাবে তার বাড়ি? বউ ছাড়া ঘুম হয় পুরুষ মানুষের? বনে যাবেন? নো সমস্যা, তবে রাত হলে দিয়ে যাবেন মেয়েকে। আমরা মেয়েকে ছাড়া আমার ঘুম হয় না। পরে দেখা যাবে প্রতিটি রাত আমার নির্ঘুমে ছটফট করতে করতে কাটছে। আরও পারছে না আরাধ্যর ঠোঁটটা সেলাই করে দিতে। আয়ুষ তো বোনের বাচ্চা হবে বলে সেই খুশি। নাম ঠিক করাও শেষ। মেয়ে হলে রাখবে রুষা, ছেলে হলে রাখবে রুশ। আয়ুষের এমন অদ্ভুত নাম শুনে আরাধ্য আয়ুষের মাথায় চাটি মেরে বলে, বাচ্চা আমার, নামও রাখবো আমি। তোর যখন বাচ্চা হবে তখন তুই তোর নামের সাথে নাম মিলিয়ে রাখিস। রুশ, রাশ, রাশিয়া, যা পারিস রাখিস, নো প্রবলেম। আমার একটা বউ নেই, সেই না হওয়া বউয়ের বাচ্চা আছে না বলে এভাবে বলছো? এই দিন দিন না ব্রো, আমারও একদিন বউ বাচ্চা সব হবে, দেখে নিও। ইনশাল্লাহ। সন্ধ্যার পর কণা মেয়েকে কয়েকটা দিনের জন্য রাখতে চাইল। আরাধ্য জিজ্ঞেস করলো, কতদিনের জন্য চাচি? 4-5 দিন। আরাধ্য বসা থেকে উঠে চলে গেল। কণা চুপসে গেল। রেগে টেগে গেল নাকি আরাধ্য? মিনিট 5 পর আরাধ্য আসলো, হাতে তার লাগেজ। আরও সেটা দেখে বলল, লাগেজ এনেছেন কেন? একেবারে দিয়ে দিচ্ছেন নাকি আমায়? আরাধ্য লাগেজটা গাড়িতে রেখে ভেতরে এসে বলল, চলুন চাচা চাচি, যাওয়া যাক। যাওয়া যাক মানে? আরও যতদিন ওই বাড়িতে থাকবে আমি ততদিন ওই বাড়িতেই থাকবো। চাচি, কোনো সমস্যা আছে এতে? না না, সমস্যা কেন থাকতে যাবে? তাহলে চলুন। আয়ুষ আরাধ্যর এমন কার্যকলাপ দেখে ভ্রু কুঁচকে বলল, মরে যাই তোমার নাটক দেখে ব্রো। আপুকে কি অযত্নে রাখতাম নাকি যা আপু লেজ ধরে যাচ্ছ? আরাধ্য চাটি মারল। তোর সমস্যা কি? তোর জেলাস হয় নাকি?
জেলে চলে বিয়ে করে ফেল যা। তো দাও, বিয়ে না করেছে কে? আমি করেছি কি না? হালাল উচ্চা শালা, এই বসে বিয়ে করতে চাস? শাট আপ, তুমি লুচু। আই এম আ গুড বয়। তোমার ছেলে মেয়ে হলে না, আমার ছেলে মেয়েকে দিয়ে ছ্যাঁকা খাওয়াবো। বলবো এই বাচ্চা যা, ব্রোয়ের বাচ্চাকে ছ্যাঁকা দিয়ে আয়। তোর এই আসে এক বালতি জল ঢেলে দিলাম যা। এ আরু চল তো। আরাধ্য চলে গেল আরুকে নিয়ে। সারা রাস্তা স্লো গতিতে গাড়ি চালিয়ে এসেছে আরাধ্য। কনাদের বাড়িতে এসে আরাধ্য আরুকে নিয়ে আরুর রুমে আসে। আয়ুষ এবার বিপাকে পড়ল। বোনের রুমটা তো সে নিজে নিয়ে নিয়েছিল, এখন আবার তার সেই রুমে ঘুমাতে হবে। আজকেও কি আয়ুষ বলবে ব্রোয়ের সাথে ঘুমাবে? না বাবা, আজ বললে তার ব্রো তাকে বেলকনি থেকে নিচে ফেলে দিবে। আরাধ্য আরুকে জিজ্ঞেস করলো, কিছু খাবি? না। তাহলে ঘুমিয়ে পড়। না। তাহলে কি করতে চাস? রাত জাগবো আজ। আরাধ্যর চোখ জ্বলে উঠল খুশিতে। বিছানায় লাফিয়ে এসে আরুর দিকে ঝুঁকে বলল, আই হ্যাভ নো সমস্যা, সারা রাত জাগতে পারবো। আরু আরাধ্যকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, সবসময় খালি নেগেটিভ চিন্তা ভাবনা আপনার। আমি চাঁদ দেখবো, আকাশ দেখবো আজ। ওসব না দেখে আমাকে দেখ সারা রাত, ট্রাস্ট মি, বেশি এনজয় হবে। আরু বালিশ ছুঁড়ে দিল। বসা থেকে দাঁড়িয়ে বলল, আপনি দেখুন আপনার নিজেকে, আমি ছাদে চললাম। আরাধ্য আরুর হাত টেনে ধরল। আরু কিছু বোঝার আগেই আরুকে পাজা কোলে নিল। আরু চোখ মুখ খিচে ধরে বলল, একদম না বলে রাখলাম, নামান আমাকে, ভালো হবে না বলে রাখছি। আরাধ্য আরুকে নিয়ে ছাদে আসলো। দোলনায় বসে বউকে সেভাবেই ধরে কোলে বসালো। তারপর গলায় ঠোঁট ছুঁয়ে বলল, দেখ আকাশ, চাঁদ আর শহর। আরু চোখ মেলে তাকালো। চাঁদটা অর্ধেক হয়ে উঠেছে। আরু দেখল তাদের, আর চোখে অনুভব করলো আরাধ্য তাকে এক ধ্যানে দেখেই চলেছে। সেই জন্য বাঁ হাত দিয়ে আরাধ্যর মুখ ঢেকে দিয়ে বলল, ওইদিকে কি দেখছেন? চাঁদ দেখুন। আরাধ্য আরুর হাত সরিয়ে দিয়ে বলল, চাঁদই তো দেখছি। চাঁদ আমার পানে না, আকাশ পানে। আমার ব্যক্তিগত চাঁদ তোর মাঝে আছে, আমার ব্যক্তিগত চাঁদ তুই, তাই পৃথিবীর চাঁদ দেখে আমি কি করব? প্রেগনেন্সির 6 মাস হলো আরুর। আরাধ্য তো যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালের কাজকর্ম শেষ করে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করে বাসায়। নাইট শিফট খুব কমই করে। একমাত্র এমার্জেন্সি হলে অন্য ডক্টর না থাকলে তখন আরাধ্য চলে যায়। আজও একটা এমার্জেন্সি থাকায় আরাধ্য এখনও বাড়ি ফিরেনি। দেয়াল ঘড়িতে টিকটিক শব্দ তুলে সময় দাঁড়িয়েছে 1টার ঘরে। অথচ আরুর চোখে বিন্দু মাত্র ঘুম নেই, ঘুম আসছে না। প্রেগনেন্সিটা বেশ প্যারা দেয় আরুকে। ঠিক মতন খেতে পারে না, ঘুমোতে পারে না, বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, সব কিছুতেই হাঁপিয়ে যায়। পেট খানিকটা উঁচু হয়েছে। সালোয়ার কামিজ রেখে এখন মেক্সি পরে আরু। শুয়ে থেকে পিঠ লেগে আসায় উঠে বসলো। পাশে টেবিল থেকে ল্যাম্পটা জ্বালাতেই নরম আলোয় রুমটা ঝলমল করে উঠল। শান্ত অথচ বিষণ্ণ আলোয় তার মুখটা যেন একটু বেশি ফ্যাকাশে লাগলো আয়নায়। মেক্সির হাতা গুটিয়ে পেটের উপর হাত রাখলো আরু। ওর ভেতরে যে ছোট্ট একটা প্রাণ নড়াচড়া করছে, সেই অনুভূতি অদ্ভুত এক শিহরণ জাগায় বুকে। কিন্তু এই অস্থির রাতে আরাধ্যর অনুপস্থিতিতে একটুখানি ভয়, একটুখানি কান্না আর অনেকখানি অভাব বোধ হচ্ছে আরুর। সামনে রাখা ওয়াটার বোতলটা নিয়ে ঢকঢক করে কয়েক চুমুক দিল। তারপর ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। পর্দা সরিয়ে বাইরের আধার দেখে হঠাৎ কেমন যেন মনে হলো আরাধ্যর ছায়া দেখা যাচ্ছে নিচের গেটের পাশে। আরু ভালো করে তাকিয়ে দেখলো না, ভ্রম ছিল তার এটা। আরু দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, ঠিক তখনই ফোনটা টুন করে বেজে ওঠে। আসতে আর সামান্য একটু দেরি হবে, পেশেন্ট স্টেবল না জানি, ঘুমোস নেই, ঘুমিয়ে পড়লো খেটে। আরু মেসেজটা পড়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখ দুটো অশ্রু ভেজা হলেও ঠোঁটে একটুখানি হাসি এসে বসে। ভালোবাসার মানুষটা রাত জেগে প্রাণপণ যুদ্ধ করছে কারোর জীবনের জন্য। সেই ভালোবাসা কি আর অভাব বোধে ভরে থাকে? বিছানায় ফিরে এসে ধীরে ধীরে পেটের উপর হাত রেখে ফিসফিস করে বলে,
আমার জান বাচ্চাটা বাবা চলে আসবে। আমাদের এখন ঘুমানো উচিত। চোখ বন্ধ করতেই বুকের ভেতরটা আলতো করে স্পন্দিত হয়। কোলের ভেতর জীবন, চোখের কোণে আশ্রয়, আর বুকের গভীরে শুধু অপেক্ষা। ঘুম আসে না, তবুও চোখ বন্ধ করে শুয়ে থাকে আরু। মাথার নিচে বালিশ, পাশে রাখা আরাধ্যর চাদরটা টেনে নেয় নিজের বুকে। সেই পরিচিত ঘ্রাণে খানিকটা প্রশান্তি নামে হৃদয়ের গভীরে। বাইরে কোথাও কুকুরের ডাক, হালকা ঠান্ডা বাতাসে জানালার পর্দা দুলে ওঠে। মুহূর্তের জন্য যেন মনে হলো আরুর আরাধ্য দরজা ঠেলে ঢুকলো। না, ও আসেনি। তবুও এই অপেক্ষারও এক নিজস্ব সৌন্দর্য আছে। আচমকা পেটের ভেতরে এক টুকরো নড়াচড়া অনুভব করলো আরু। চোখ বড় বড় হয়ে গেল তার। হাত দিয়ে আলতোভাবে স্পর্শ করে পেটটাকে, আবার নড়ল। এই প্রথমবার এত স্পষ্ট করে টের পেল আরু। আনন্দ আর বিস্ময়ে চোখে জল এসে যায় তার। ইস, এই মুহূর্তটাই আরাধ্য থাকলে কতই না ভালো হতো। ঠিক তখনই গেটের বাইরে গাড়ির শব্দ। এক মুহূর্ত থেমে যায় পুরো পৃথিবী। আরু দম বন্ধ করে শোনে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ। দরজা খুলে আরাধ্য প্রবেশ করে রুমে। আরুকে বিছানায় বসে থাকতে দেখে শান্ত গলায় আরু বলে ডেকে উঠল। আওয়াজটা এতটা শান্ত, এতটা আপন, এতটা আত্মবিশ্বাসী যে আরু ছুটে যেতে। আরাধ্য সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপটা টেবিলে রেখে ক্লান্ত শরীর নিয়ে এগিয়ে আসলো আরুর কাছে। বিছানায় না বসে ক্লান্ত ভঙ্গিতে ফ্লোরে বসে জিজ্ঞেস করলো, ঘুমোতে বলেছিলাম তো। আরু আরাধ্যর এলোমেলো চুলে হাত বুলিয়ে বলল। ঘুম আসছিল না তো। না আসলে ঘুমাবো কি করে? আরাধ্য এগিয়ে আরুর কপালে একটা আলতো চুমু দিয়ে বলে। ডিস্টার্ব করছে আমার মাটা? আরু হাসে, পেটের দিকে তাকিয়ে বলে। পেটে আসার পর থেকে তো ডিস্টার্বই করে চলেছে। আরাধ্য নিচু হয়ে পেটের ওপর কান রাখে। এক টুকরো মুহূর্তে যেন সব কিছু থেমে যায়। সারাদিনের ক্লান্তি এখানে এসে বিলীন হয়ে যায়। আম্মুকে কষ্ট দেয় না মা, তুমি না গুড গার্ল। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার নিয়ে আসছি। আরাধ্য বাধা দেয়, বসা থেকে উঠে বলে। তোর কিচ্ছু করতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিয়ে আসবো। খেয়েছিস তুই রাতে? আরু জবাব দিল না। আরাধ্য বেশ বুঝলো মেয়েটা অপেক্ষা করেছিল। তার মানে মেডিসিনও খাওয়া হয়নি, তাই তো? আমাকে জ্বালিয়ে মারবি দেখছি তুই আরো। আরাধ্য চটজলদি কোনো রকমে ফ্রেশ হয়ে নিচে গিয়ে প্লেটে খাবার বেড়ে আনে। আরুকে আগে খাইয়ে দিয়ে তারপর নিজেও খেয়ে আরুকে মেডিসিন খাইয়ে দেয়। আরুকে শুয়ে চাদর টেনে দিতে গেলে পাশে নিজের শীতের চাদরটা দেখে তপ্ত শ্বাস ফেলে। চাদরটা আলমারিতে রেখে বলল, আমি যদি পারতাম তাহলে তোকে আমার বুক কেটে সে বুকের ভেতর ভরে হসপিটালে নিয়ে যেতাম। সারাদিন আমার উষ্ণতার ছোঁয়া পেতিস। তাই করুন না, না করেছি কি? আমার জন্য তো ভালোই হয়। হ্যাঁ, সেটাই করতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখছি না। বিয়ে করবে না বলে মেয়েটা আজকাল একটু বেশি মাতলামো করে বিয়ে করতে না চাওয়া স্বামীকে নিয়ে। সেটাই কি হওয়ার নয়? আরাধ্য শুতে শুতে আরুকে টেনে বুকের মাঝে এনে চেপে ধরে বলল। নে এখন ঘুমা, ঘুম আসবে এখন। আরু মুচকি হাসল, আরাধ্যকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পরই আরু ঘুমে তলিয়ে গেল। আরাধ্যর ঘুম আসলো না। আরুর প্রেগনেন্সির পর থেকে আরাধ্যর চোখে ঘুম কমই আসে। অজানা কারণে বুক সব সময় কাঁপে। মনে হয় সামনে কোনো বড় বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। কিন্তু কিসের সেই বিপদ? রাতটা আরাধ্য নির্ঘুমেই কাটালো। সকাল হতেই বিছানা ছেড়ে উঠে বাগানে যায় টাটকা ফল ছিঁড়তে গাছ থেকে। বাগানে আরাধ্য ফলের গাছের চারা কিনে এনে লাগিয়েছিল ফল সমেত, কমলা, পেঁপে, আম, লিচু। এই গাছগুলো থেকে ফল ছিঁড়ে ধুয়ে ছুলে সাথে এক গ্লাস দুধ নিয়ে রুমে নিয়ে আসে প্লেটে ফল সাজিয়ে। টেবিলের উপর প্লেট রেখে আরুকে ডেকে তোলে। আরু আড়মোড়া ভেঙে উঠে বসে। আরাধ্য ধরে নিয়ে ওয়াশরুমে যায়। আরুকে ভেতর থেকে দরজা লাগাতে মানা করেছে আরাধ্য ওয়াশরুমে যাওয়ার পর, কারণ যদি স্লিপ কেটে পড়ে চড়ে যায় তখন উদ্ধার করবে কি করে। জাস্ট দরজাটা চাপিয়ে আরু ফ্রেশ হয়ে আসলো।
আরাধ্য দরজার বাহিরেই দাঁড়িয়েছিল। আরু বের হতেই আরুকে ধরে নিয়ে আসলো। রোজ সকালে এসব খেতে আরুর একটু ভালো লাগে না, কিন্তু আরাধ্য তো আরাধ্যই, কোনো কথা শুনে না। তার কথা, তার মেয়ে যেন সুস্থতার সহিত পৃথিবীতে আসে। এখনো আলট্রা করেনি আরু, কিন্তু আরাধ্য শুধু মেয়ে মেয়েই করে। আরাধ্য আরুকে খাইয়ে দিয়ে নিজেও তৈরি হতে লাগলো হসপিটালের জন্য। আরু বিছানায় বসে পা দোলাতে দোলাতে আরাধ্যর দিকে গভীর দৃষ্টি তাক করলো। বেড়াই দিনকে দিন আরো সুন্দর হতে যাচ্ছে, আর আরু মহিলা হয়ে যাচ্ছে। মন খারাপ হয়ে গেল। আরাধ্য আয়নার দিকে তাকিয়ে দেখলো আরুর মন খারাপ দেখে জিজ্ঞেস করলো, কি হলো তোর আবার? কিছু না। আরাধ্য আর ঘাটালো না। অ্যাপ্রনটা হাতে নিয়ে চলে যেতে নিলে আরু পেছন থেকে ডেকে বলে, আরাধ্য শুনুন, বল, শুনছি। আমাকে কতটা ভালোবাসেন? কপালে দু ভাঁজ পড়ল আরাধ্যর। হঠাৎ এই প্রশ্ন যে? মুড সুইং হয়েছে, সেজন্য এমন প্রশ্ন। বলুন না, কি বলবো? কতটা ভালোবাসেন আমায়? আমার ভালোবাসে পরিমাপ জানতে চাস? এখন বলুন না। বাসি না ভালো। জানতাম এটাই বলবেন। পুরান হয়ে গেছি তো এখন, নতুন কাউকে পাইছেন? হুম। আবার হু বলছেন? আপনি ভীষণ অসভ্য। আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল, আজ জানলি? অনেক আগেই জেনেছি। এখন বলুন না, কতটা ভালোবাসেন? আরাধ্য টেনে আনলো আরুকে। উঁচু পেটের উপর হাত রেখে বলল, পেটে একটা আসার পরও জিজ্ঞেস করছিস কতটা ভালোবাসে? ভালো না বসলে পেটে এটা আসতো? আরু বোকা চাহনি নিয়ে বলল, ভালো না বাসলে কি পেটে এটা আসে নাকি? আসে তো। তাহলে তাহলে তোর মাথা নিচে চল, মায়ের সাথে থাক। আরাধ্য আরুকে নিয়ে নিচে আসলো। সোফায় বসেছিল আয়ুষ সন্ধ্যা। আরাধ্য আয়ুষকে দেখে এগিয়ে এসে গাল টেনে জিজ্ঞেস করলো, কি রে নটাকিবাজ, কি খবর তোর? স্কুলে না গিয়ে এখানে যে? আয়ুষ গাল থেকে আরাধ্যর হাত সরিয়ে দিয়ে বলল, ডোন্ট টাচ মাই গার্ল ব্রো। কেন, গালে কি সোনা বাঁধে করে এসেছিস নাকি? সে ধরলেই খুলে পড়ে যাবে। ডায়মন্ড বাঁধিয়ে নিয়ে এসেছি। ইয়োর কোনো সমস্যা? নো সমস্যা আমার। আমি আমার বোন আর আমার ভাইগনাকে দেখতে এসেছি। আরাধ্য আয়ুষের কান টেনে বলল, শ্বশুর বেটা শালা ভাগনা বলিস কেন? বল ভাগ্নে, আমার মেয়ে হবে। তুমি বললেই হলো নাকি? কথাটা বলে ব্যাগ থেকে আইসক্রিম বের করে আরুর হাতে দিয়ে বলল, আপু তোর জন্য নিয়ে এসেছি। আমার সাথে বাবা কিনে দিয়েছিল আমায়, খাইনি। আরু আরাধ্যর দিকে তাকালো, আইসক্রিম দেখিয়ে বলল, এটাকেই বলে ভালোবাসা। আয়ুষ, তোর জন্য দোয়া করে দিলাম, সবচেয়ে সুন্দর বউ যেন তোর হয়। আয়ুষ লজ্জা পাওয়ার ভান করে বলল, হ্যাঁ, সেটা তো তোর ননদ। আরাধ্য আয়ুষের হাত টেনে বাহিরে নিয়ে আসলো। আর একটু থাকলেই আবার শুরু হয়ে যেত প্রেমের মহাকাব্য। এভাবে কেন টেনে আনলে? তাহলে কি তোর মতন মোটোকে কোলে করে নিয়ে আসতাম? একদম মোটু বলবে না আমায়। গাড়িতে ওঠ, তা না হলে কিন্তু তোকে রেখে চলে যাব। উঠছি তো। আয়ুষ উঠে বসলো। আরাধ্য আয়ুষকে স্কুলে পৌঁছে নিজেও হসপিটালে চলে যাবে। বিকেলের দিকে শরীফা আর কুনাল আসে আরুকে দেখতে। বসার ঘরে তারা তিনজন গল্প করে। কুনাল সন্ধ্যাকে জিজ্ঞেস করে আরশি কোথায় আছে। আরশি রুমে আছে জেনে রুমে চলে আসে। আরশি টেবিলে বোর্ড ড্রয়িং করছিল। কুনাল এসে পাশে দাঁড়িয়ে পড়ল। হাই পিটি গার্ল। আরশি এবার তাকালো, কিছু বলল না। কুনাল ফের জিজ্ঞেস করলো, কেমন আছো? আরশি ছোট্ট করে জবাব দিল, ভালো। আচ্ছা, আয়ুষকে কি তুমি পছন্দ করো? না মানে ও তো একটু পাগলাটে টাইপের। আরশি চুপচাপ ড্রয়িং করতে করতে জবাব দিল, দ্যাটস নান অফ ইউর বিজনেস। কুনাল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ফের বলল, আচ্ছা, তোমার কোথায় কোথায় ঘুরতে পছন্দ? কোথাও না। ইউ ক্যান লিভ মাই রুম প্লিজ, আমি ডিস্টার্ব ফিল করছি। কুনাল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। সন্ধ্যার পর আরশি নিজ থেকে বলল সে চাচার বাসায় যেতে চায়। আশার পৌঁছে দিয়ে আসলো। আয়ুষ তো অবাকের চরম পর্যায়ে। তার চোখে বিশ্বাস হচ্ছে না। হাতে চিমটি কেটে পরখ করে নিল। আরশি কিনা আজ এখানে থাকবে। ও মাই গড! আয়ুষের তো খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। আয়ুষ আরশির পাশে বসে খুশির সহিত বলল,
आई कैन बिलीव आशी यू कम टू माई हाउस। ओ माई गॉड, क्या ये ड्रीम नहीं तो? পাশ থেকে কণা আয়ুষের মাথায় চাটি মেরে বলল, কাঁথা ভুলভাল ইংরেজির সাথে আবার হিন্দি মেরে দিচ্ছিস, ভালো হবি না না? উফ মা, আমার এই ইংরেজি ভালো, শুদ্ধভাবে বলতে গেলে ওয়ার্ড খুঁজতে হয়, সেন্টেন্স মিলাতে হয়। আমি কি বাইরে নাকি যে শুদ্ধ ইংরেজি বলতে হবে? কণা রান্নাঘরে গেল তরকারি নামাতে। আয়ুষ ভ্রুকুচকে আরশিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি হঠাৎ আমাদের বাসায় আজ আসলে কেন? হোয়াট ইউর ইন্টেনশন? বাবাকে ফোন করে আসতে বলো, আমি চলে যাব। না, আমি জাস্ট জোক মেরেছি। ইউ স্টে মাই হাউস প্লিজ। ওকে। রাতে ডিনার সেরে প্রায় মধ্যরাত অবধি তারা গল্প করলো কণার রুমে। তারপর আরশিকে নিজেদের সাথে নিয়ে ঘুমালো কণা। বেচারা আয়ুষ জাগা পেল না, তাকে তার বোনের রুমে গিয়ে ঘুমাতে হলো। পরন্ত এক বিকেলে আরও তার 8 মাসের উঁচু পেট নিয়ে মাঠে হাঁটতে এসেছে আরাধ্যর সাথে। আরাধ্যর আজ ডিউটি নেই হসপিটালে, সেজন্য আরাধ্য ভাবল আরুকে নিয়ে বাইরে একটু হেঁটে আসা যাক। তাছাড়া সারা দিন মেয়েটা রুমের ভেতরে বন্দি হয়ে থাকে। মাঠে এসেও বিপদে পড়ল আরাধ্য আরুকে নিয়ে। মাঠের এক প্রান্তে আইসক্রিমের ভ্যান দেখে বায়না করছে সে আইসক্রিম খাবে। আরাধ্য কড়া গলায় মানা করে দিয়েছে, কিন্তু আরু মানতে নারাজ। সে খাবে মানে খাবেই। আরাধ্যর হাত ঝাঁকিয়ে বায়না করে ছোট্ট বাচ্চাদের মতন করে বলছে, দেন না একটা আইসক্রিম কিনে, একটাই তো চেয়েছি। আচ্ছা যান, অর্ধেক খাবো, তবুও কিনে দিন না। আরাধ্য হাত ছাড়িয়ে নিয়ে বুকে হাত গুজে বলল, না, দেব না, ঠান্ডা লাগবে। আহা, একটা আইসক্রিম খেলে কোনো ঠান্ডা লাগবে না আমার। আরাধ্য 2 হাত বুক থেকে নামিয়ে এবার কোমরে দিয়ে বলল, তোর ঠান্ডা লাগার কথা কে বলেছে? তুই খেলে আমার বাচ্চার ঠান্ডা লাগবে। আমার বাচ্চা নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। আরুর রাগ হলো, তর্জনী তুলে রেগে বলল, এই বাচ্চা কার পেটে? আপনার নাকি আমার? আমার পেটে বাচ্চা, ওর ভালো মন্দ আপনি বেশি বুঝবেন আমার থেকে? কখনোই না। ওর মা হয়ে আমি বলছি, ও আইসক্রিম খেতে চাইছে, আপনি দিচ্ছে না দেখে আমার নাড়ি বুড়ি খামচিয়ে ধরেছে। তাড়াতাড়ি দিন তো কিনে। তুই মা হলে আমি ওর বাপ, তার উপর একজন ডক্টর। তোর থেকে বেশি নলেজ আমার, তাই নো আইসক্রিম। বাচ্চা ডেলিভারি করে পৃথিবীতে ল্যান্ড করবে, তারপর আইসক্রিম কিনে দেবো বক্স ধরে। আশ্চর্য, যদি মরে যায় বাচ্চা ল্যান্ড করাতে গিয়ে তখন? আরাধ্য আরুর ঘাড় ধরে আইসক্রিমের ভ্যানের কাছে নিয়ে যেতে যেতে বলল, তোর কবরের সামনে রেখে আসবো আইসক্রিম, শুয়ে শুয়ে খাবি তখন হারামি। এ বাবা, একটা কোন দেন তো। দোকানদার কোন আইসক্রিম দিলে আরাধ্য সেটা আরুর হাতে দিয়ে টাকা পে করে। আরু আইসক্রিম হাতে পেয়ে খাওয়া শুরু করে দেয়। আহা, কি টেস্ট আইসক্রিমের। সেই টেস্ট, তাই না? হ্যাঁ, সেই টেস্ট। এর থেকে ফলমূল খেতে গাধা, কাজে আসতো। সকাল বিকেলে খাই তো ফলমূল। হয়েছে, কত খাস জানি তো। চল বেঞ্চে গিয়ে বসবে। আরাধ্য আরুর হাত ধরে বসলো বেঞ্চে। মাঠে ছোট ছোট বাচ্চাগুলো খেলছে। আরু খেতে খেতে সেই বাচ্চাদের লাফালাফি দেখে হাসতে লাগলো। আরাধ্যের কাঁধে মাথা ঠেকিয়ে বলল, আমাদের বাবুটা বড় হলে সেও এইভাবে মাঠে দৌড়াদৌড়ি করে খেলবে, আর আপনি এইভাবে বেঞ্চে বসে মুগ্ধ হয়ে ওর খেলা দেখব। আরাধ্য আরুর মাথায় গাল ঠেকিয়ে বলল। ইনশাআল্লাহ। আরু চোখ বুজে ফেলল। দূর থেকে মাগরিবের আজান ভেসে আসায় আরুকে নিয়ে বাড়ি চলে আসলো। রাত তখন প্রায় 11টা। চারিদিক নিস্তব্ধ, কোলাহলহীন। জানালার কাছে কাছে হালকা শিশির জমতে শুরু করেছে। নরম ঠান্ডা হাওয়ার পরশে পুরো বাড়িটার ভেতরটাও কেমন একটা নীরবতা মেখে আছে। রাতের খাবার শেষে আরু ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। 8 মাসের বিশাল পেট নিয়ে হাঁটা এখন তার কাছে একটা যুদ্ধের মতো। তবুও বারান্দায় না এসে যেন আর থাকা চায় না। চাঁদটা আজ ঠিক মাথার উপরে নিঃশব্দে আলো ঢালছে পুরো উঠোন জুড়ে। চারদিক স্নিগ্ধ, আকাশ পরিষ্কার, আর বাতাসে হালকা একটা শীতলতা। বারান্দার এক কোণে রাখা মোটা কুশনের চেয়ারে গা এলিয়ে বসলো আরু। মাথা তুলে তাকাতেই চোখে পড়ল একটা পূর্ণ চাঁদ। আলো ছড়িয়ে পৃথিবীকে কেমন যেন মায়াবী করে রেখেছে। হালকা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, চুলগুলো এলোমেলো করে দিচ্ছে তার মুখে।
দু হাত পেটে রেখে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। চাঁদের দিকে তাকিয়ে মনের মধ্যে হঠাৎ করে একরকম আশ্চর্য শান্তি ভর করল। আরাধ্য দরজার গায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আরুকে দেখছিল। চোখে মুখে এমন এক প্রশান্তি যেন পৃথিবীর সব হাহাকার মুছে গেছে। সে সামনে এগিয়ে এসে পেছন থেকে বলে উঠল, আরু, ঠান্ডা লেগে যাবে, চল রুমে যাই। আরু চুপচাপ মাথা ঘুরিয়ে তাকালো। চাঁদ দেখছি তো, দেখুন না কত সুন্দর করে জ্বলছে। তুই চাঁদের থেকে সুন্দর রে মনা, এখন আর পৃথিবীর চাঁদ দেখার সময় নেই। আরাধ্য আরুর হাত ধরে তুলে ঘরে নিয়ে আসলো, বিছানায় শুইয়ে দিয়ে বলল, চুপচাপ ঘুমিয়ে পড়বে আরু, কোনো কথা বলবি না। আরু বাধ্য মেয়ের মতন দ্রুত ঘুমিয়ে পড়ল। শরীরের ক্লান্তি তাকে কাবু করে ফেলেছে যে। আরাধ্য কিছুক্ষণ বই পড়ল, তারপর লাইট নিভিয়ে পাশে শুয়ে আরুর কপালে চুমু দিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎই আরাধ্যর ঘুম ভাঙল আরুর চিৎকারে। আরু চিৎকার করে বলছে, আহ, মরে গেলাম। আরাধ্য ঘুম চোখে চমকে উঠে বসল। অস্থির গলায় আরুর গালে হাত রেখে জিজ্ঞেস করল। কোথায় ব্যথা করছে? আরুর চোখে পানি চলে আসলো ব্যথার কারণে। কোনো রকমে বলল, নিচে ব্যথা করছে, ইনস্ট্যান্ট লাগছে, শ্বাস নিতে পারছি না ঠিকমতো। আরাধ্য এক সেকেন্ড দেরি করলো না, চট করে উঠে জামা গায়ে চাপিয়ে আরুর ওড়না আরুর গলায় পেঁচিয়ে দিল। হসপিটাল যেতে হবে, সময় নষ্ট করা যাবে না। আরুকে পাজা কোলে নিয়ে রুম থেকে বের হলো। মাকে গলা ছেড়ে ডেকে বলল। মা, আরুর পেন উঠেছে। সন্ধ্যা আসার ছেলের ডাক পেয়েই বেরিয়ে আসে। আরাধ্য আরুকে গাড়িতে সন্ধ্যার কোলে মাথা দিয়ে শুইয়ে দিয়ে ক্লিনিকের ওয়ান ডিউটির নার্সকে কল দিয়ে বলে দেয় সব রেডি করে রাখতে। আশার গাড়ি চালায়, মিনিট 20 মধ্যে হাসপাতালে চলে আসে। আরুকে ভেতরে নেওয়ার সময় আরু বারবার বলছিল, আরাধ্য ভাই, কিছু হবে না তো আমাদের বাবুর? আরাধ্য আরুর হাত জড়িয়ে ধরে বলেছিল, কিছু হবে না, আমি আছি তো। তুই আর আমাদের বাবু দুজনে ভালো থাকবি ইনশাআল্লাহ। আরু কাঁদছে। নিজের শরীর যখন নিজে বিশ্বাসঘাতকতা শুরু করে, তখন ভয় কিছুতেই পিছু ছাড়ে না। হাসপাতালের আলোতে চুপচাপ বসেছিল আরাধ্য। চোখে ঘুম নেই, কপালে চিন্তার ভাঁজ। কণার রাত, আয়ুষ চলে এসেছে। নার্সেরা আরুকে নিয়ে গেছে ওয়ার্ডে। ডাক্তার বলেছে সময় এগিয়ে এসেছে, প্রি লেবার সিমটম। আরাধ্যর মন আনচান করছে। তার ভালোবাসার মানুষ আর তাদের অনাগত সন্তান দুজনেই এখন সময়ের এক কঠিন পরীক্ষার মধ্যে। পাশের দেওয়ালের ঘড়িটা তখন রাত 3টা বাজাচ্ছে। ভেতর থেকে আরুর আর্ত চিৎকার ভেসে আসছে। আরাধ্যর বুকের ভেতরটাই ঝড় বয়ে যাচ্ছে। আরাধ্য মনে মনে আল্লাহকে স্মরণ করছে, মা বাচ্চা দুজনেই যেন সুস্থ থাকে। 3:30টার দিকে নার্স এসে জানালো একটি কন্যা সন্তান হয়েছে, কিন্তু মেয়েটার শ্বাস প্রশ্বাসে জটিলতা দেখা দিয়েছে। ঠিকমতো শ্বাস নিতে পারছে না সে, তাই দ্রুতই তাকে এনআইসিইউতে স্থানান্তর করা হচ্ছে। আরাধ্যর বুকের ভেতর যেন কিছু একটা ধসে পড়ে। তার ছোট্ট মেয়েটা, যে এখনো চোখ খুলে বাবার মুখ দেখেনি, যার ছোট্ট হাতটা এখনো ওর আঙ্গুল ধরেনি, সে এতটা বিপদে। নিঃশব্দে দাঁড়িয়ে থাকে আরাধ্য। তার সামনে দিয়ে এক ডাক্তার বাচ্চাটাকে সাদা কাপড়ে মুড়িয়ে নিয়ে যাচ্ছে। আরাধ্যর হাত অজান্তে এগিয়ে আসে। সে দেখতে চায়, ছুঁয়ে দেখতে চায় নিজের রক্তের জোয়ারে আসা মেয়েটাকে, কিন্তু নার্সরা তাকে বাধা দেয়। এখন নয় স্যার, কিছু সময় অপেক্ষা করুন, ও সুস্থ হলে আপনি দেখতে পারবেন। আরাধ্য কিছু বলতে পারে না। গলার কাছে কেমন একটা তলা পাকানো কষ্ট উঠে আসে। চোখে জল গড়িয়ে পড়ে, কিন্তু সে মুছে না, বরং পেছন ঘুরে দাঁড়িয়ে পড়ে। আরাধ্য জিজ্ঞেস করে, আরুকে দেখতে পারবো? নার্স অনুমতি দেয়। আরাধ্য ধীর পায়ে কেবিনে আসে। আরু শুয়ে আছে নিস্তেজ হয়ে, হাতে স্যালাইন লাগানো, ঠোঁট ফ্যাকাশে, মুখে ক্লান্তির ছায়া। আরাধ্য গিয়ে ওর পাশে বসে পড়ে। ধীরে ধীরে ওর হাতটা নিজের মুঠোয় নেই। চোখে পানি জমে আসে, ভেঙে পড়ে সে। একদিকে চেতনাহীন মা, আর অন্যদিকে একজন শ্বাস নিতে না পারা নবজাতক। এই দুজন এখন তার জীবন, তার দুই অস্তিত্ব।
আরাধ্যর সমস্ত ভেতরটা তখন কেঁপে কেঁপে কেবল একটাই দোয়া করছিল, আল্লাহ, আমার মেয়েকে সুস্থ করে দাও। আমি বিনিময়ে আমার সমস্ত কিছু দিয়ে দেব। কেবিনের নরম আলোয় আরুর হাত ধরে যে কতক্ষণ আরাধ্য বসেছিল জানা নেই। ছোট্ট বাচ্চাটা যখন এনআইসিইউতে ছিল তখন আকস্মিক অ্যাপ্রন পরিহিত এক ডক্টর আসে, মুখে তার মাস্ক। নার্স তখন বাচ্চাটাকে দেখছিল। ডক্টর এসে নার্সের পাশে দাঁড়িয়ে বলল, আপনি আসুন, আপনাকে ডাকছে ডক্টর আরশ। আশার স্যারের নাম শুনে নার্সটা চলে আসে। করিডোরে এসে আশারকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বলল, স্যার ডাকছিলেন আমায়? আশার ভ্রু কুঁচকে বলল, না তো। ডক্টর যে বলল আপনি আমায় ডাকছিলেন। না, ডাকিনি। নার্সটা ঘুরে ফের এনআইসিইউর দিকে চলে আসে। কেবিনের ভেতর ঢুকে গলা ছেড়ে বলতে লাগে, আসার স্যার তো। এনআইসিইউ ফাঁকা, ডক্টর নেই। ডক্টর আরাধ্যর বাচ্চাটাও নেই বেডে। নার্স দৌড়ে বাহিরে আসলো। ডক্টর শফিউলকে জিজ্ঞেস করলো, আরাধ্য স্যারের বাচ্চাকে কি আপনি নিয়েছেন? শফিউল না জানালো। আশার কণা সন্ধ্যা রাত কেবিনের বাহিরে বসে আছে। হুট করে হাসপাতালের করিডোর জুড়ে একটা থমথমে নীরবতা। সময় কাটছে না তাদের কারোর জন্যই। হঠাৎ অর্পই দৌড়ে এসে বলল, স্যার, এনআইসিইউ থেকে একজন নবজাতক চুরি হয়ে গেছে। আশেপাশে থাকা নার্সদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রিসেপশনে অ্যালার্ম বাজে। গার্ডদের নির্দেশ দেওয়া হয় দ্রুত গেট লক করতে। আরাধ্যর বুকের ভেতরটা যেন ধসে পড়ে। সে মুহূর্তেই দাঁড়িয়ে পড়ে। কথাটা কানে আসতেই আরাধ্য কেবিন থেকে বেরিয়ে আসে। কি বললেন আপনি? কোন বাচ্চা? ওয়ার্ড বয় চোখ নিচু করে বলল, নতুন জন্মানো একটা কন্যা সন্তান। আরাধ্যর চোখ বড় বড় হয়ে আসে, ঠোঁট শুকিয়ে যায়। সে আর কিছু না শুনেই দৌড় দেয় এনআইসিইউর দিকে। সেখানে পৌঁছে দেখে নার্স, ওয়ার্ড বয়, সিকিউরিটি সবাই এলোমেলো। আরাধ্যর মাথায় তখন একটাই চিন্তা, আমার সোনা কোথায়? আমার মেয়েটা কোথায়? ও ঠিক আছে তো? আরাধ্য এখনো বাচ্চাটার মুখ দেখেনি। এনআইসিইউতে থাকা সকল বাচ্চাদের এক এক করে দেখলো আরাধ্য। কোনটা তার বাচ্চা? আরাধ্য ডক্টরকে জিজ্ঞেস করলো। এখানে থেকে কোনটা আমার মেয়ে ডক্টর? আমি তো চিনতে পারতেছি না। ডক্টর আরাধ্যর কাঁধে হাত রেখে বলল, তোমার মেয়ে মিসিং আরাধ্য। কথাটা কানে আসতেই দু কদম পিছিয়ে যায় আরু। ডক্টরের দিকে তেড়ে এসে বলল, একদম জানে মেরে ফেলবো বলে রাখছি। বাজে কথা বললে। আমার বাচ্চা এনে দিবে এখনই। সব বাচ্চা রয়েছে এখানে। আমার বাচ্চার কোথায় যাবে? তাড়াতাড়ি খুঁজে বের কর আমার বাচ্চাটাকে। ওকে আমি দেখিনি, করে নিয়ে ছুঁয়ে দেখিনি। আমার বাচ্চাকে আমি না বলে হসপিটাল বন্ধ করে দেবো বলে রাখলাম। সন্ধ্যা কণা ছুটে আসে। সন্ধ্যা ছেলেকে ধরে সামলায়। আরাধ্য হাঁপাতে হাঁপাতে দেয়ালে হেলান দেয়। কপালে হাত দিয়ে ফিসফিস করে বলে, আরও জানে না এখনো। বাচ্চার কথা জিজ্ঞেস করলে আমি কি বলবো ওকে? আশার যায় সুপারভাইজারের কাছে, জিজ্ঞেস করে। সিসিটিভি ফুটেজ? তখন একজন নৈশ প্রহরী জানায়, স্যার, কেউ একজন ফেক ডক্টর সেজে ঢুকেছিল। ক্যামেরার ফুটেজ ঘেটে বের হয় একজন পুরুষ ডাক্তার সেজে এনআইসিইউতে ঢুকেছিল। তারপর বাচ্চা নিয়ে বের হতে দেখা যাচ্ছে, মুখে মাস্ক, চোখে চশমা। বাচ্চাটাকে আগেই টার্গেট করা হয়েছিল বুঝি। পুলিশ আসে, তদন্ত শুরু হয়। সিসিটিভির ফুটেজ নিয়ে আরাধ্যকে দেখানো হয়। চিনতে পারছে কিনা? আরাধ্য চিনতে পারল না। পারবে কি করে? পুরো মুখ মাস্কে ঢাকা। পুলিশ জিজ্ঞেস করলো, কোনো শত্রু আছে নাকি আপনাদের? শত্রুর কথা কানে আসতেই আরাধ্যর মস্তিষ্কে দুটো নাম স্মরণ হলো। আরাধ্য বলল সেই দুটো নাম। শ্রেয়া আর সাগর। পুলিশ শ্রেয়া সাগরের ব্যাপারে সব তথ্য নিয়ে চলে যায়। আরাধ্য শরীরের রাগ তরতর করে বাড়তে থাকে। সাগরকে হাতে পেলে তাজা কবর দিয়ে ফেলবে। আরাধ্য তৎক্ষণাৎ বেরিয়ে যেতে চাইলে আশার আটকে দেয়। সে খুঁজে দেখবে। আরাধ্যকে আরুর কাছে থাকতে বলে আশার বেরিয়ে যায়। অনেক জানিয়েছে শ্রেয়া। এবার শ্রেয়াকে এমন শিক্ষা দিবে সে, যে শ্রেয়াকে বাপ ডাকিয়ে ছাড়বে। এদিকে কেবিনে নিঃশব্দ ঘুমে থাকা আরুর চোখ একটু কেঁপে ওঠে। ধীরে ধীরে চোখ খুলে কথা বলার চেষ্টা করে, কিন্তু গলা শুকনো। আরুর জ্ঞান ফিরেছে শুনে আরাধ্য ফিরে আসে কেবিনে।
মুখে ধসে পড়া পৃথিবীর মতো শূন্যতা। আরও আরাধ্যকে দেখে ম্লান হেসে বলল। আমাদের বাবুটা কেমন আছে? আরাধ্য এক মুহূর্ত চুপ করে থাকে, চোখের কোণে জল এসে জমে। আরও বোকার মতো তাকিয়ে থাকে, হঠাৎ বলে ওঠে। কি হলো বলুন না, কেমন আছে? আমার কোলে দিবেন না? আমাদের মেয়ে বাবু হয়েছে তাই না? আমি ডক্টরদের বলতে শুনেছি, কিন্তু জানেন দেখতে পারিনি। তার আগে চোখ ঝাপসা হয়ে গিয়েছিল। এখন একটু এনে দিন না, আমি 2 চোখ ভরে দেখব। আরাধ্যর বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। আরুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরুর বুকটা ধক করে উঠল। হে, কাঁদছেন কেন আরাধ্য? কাঁদছেন কেন? আমার বাচ্চা কই? মা, ও মা, মা, বাবু কি তোমার কোলে? তোমার কোলে থাকলে দিয়ে যাও না। কণা মেয়ের ডাক শুনে কেবিনের ভেতর ঢুকে মায়ের হাত খালি দেখে আরু ফের বলল। তোমার কাছেও নেই? মামুনির কাছে তাহলে আমার মেয়েটা একটু আনো না, দেখিনি আমি আমার মেয়েকে এখনো। কণা ওড়না মুখে চেপে কেঁদে ওঠে। আশ্চর্য, কাঁদছো কেন তোমরা? আয়ুষ দরজা ঠেলে ভেতরে এসে কেঁদে বলে উঠল। আপা, বাবু হারিয়ে গেছে, কে যেন চুরি করে নিয়ে গেছে। আরও চোখ বড় বড় হয়ে যায়, ঠোঁট কাঁপতে থাকে। কি বললি? আমার মেয়েটা? আরাধ্য ভাই, আমার মেয়েটা কই? কি হলো কথা বলেন, আমার মেয়েকে এনে দিন। আরাধ্য ভাই, আমার দুধের বাচ্চা হারিয়ে যায় কি করে? আপনি কি করেছিলেন? আমি আমার বাচ্চার কাছে যাব। আরাধ্য নিশ্চুপ। আরও উঠে চলে যেতে নিলে আরাধ্য আটকে দেয়। আরাধ্য শার্টের কলার চেপে আর্ত চিৎকার করে উঠে। ছাড়ুন আমাকে, আমি আমার মেয়ের কাছে যাব, ওকে এনে দিন। কি হলো? ছাড়ুন আরাধ্য ভাই।